আজকে আলোচনা করছি এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষের কিছু যুক্তি নিয়ে। আমরা জানি যে আমাদের ভারতবর্ষেও আমাদের যে পার্লামেন্ট, আমাদের আইনসভা, কেন্দ্রীয় আইনসভা, সেখানেও আমরা দুটো কক্ষ দেখতে পাই, একটি নিম্নকক্ষ বা লোকসভা এবং একটি উচ্চকক্ষ বা রাজ্যসভা। এবং রাজ্যগুলোর ক্ষেত্রেও সেরকমই বলা আছে যে দুটো করে কক্ষ থাকতেই পারে, বিধান পরিষদ ও বিধানসভা। যদিও আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিধানসভাই রয়েছে, বিধান পরিষদ নেই। তো যাই হোক, যে যখন বলা হচ্ছে যে সংবিধানে যে আইনসভার দুটো করে কক্ষ থাকবে এবং আমাদের সংবিধান অনুযায়ী আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভাতে দুটো কক্ষই রয়েছে। আবারও আমি রিপিট করছি, উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা। এখন এটা নিয়ে আমাদের রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। যেমন আমরা বেনথাম, ল্যাস্কি, ফ্রাঙ্কলিন এদের নাম করতে পারি, আবেসিয়ে এদের নাম করতে পারি, যারা বলছে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকলেই সেটা ঠিক। আরেকটু বলে দিই যে আমরা জানি যে আমাদের সরকারের মানে যারা আমাদের দেশের শাসন ব্যবস্থা চালান, তো সেই সরকারের যে তিনটে ভাগ থাকে, তাই তো? আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কাজ সেই প্রণীত হওয়া আইনকে কার্যক্ষেত্রে প্রয়োগ করা, এবং বিচার বিভাগের কাজ হচ্ছে সব কিছু আইন মতন চলছে কি না সেই দিকে নজর রাখা এবং দেশের বিচার ব্যবস্থাকে সুরক্ষিত রাখা। এবং এই যে আইন বিভাগের কথা আমরা বললাম, তো সেই আইন প্রণয়ন করার জন্যেই কিন্তু নিম্নকক্ষ বা লোকসভার বিশেষভাবে প্রয়োজন আছে। এখন প্রথম যে যুক্তিটা দেয়া হচ্ছে সপক্ষে, সেখানে বলা হচ্ছে যে গণতান্ত্রিক দিক থেকে একটা যুক্তি দেখানো হচ্ছে। বলা হচ্ছে যে আইনসভা জনগণের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়া বাঞ্ছনীয়। আমরা জানি যে এই যে নিম্নকক্ষ বা লোকসভা, সেখানে প্রধানমন্ত্রী এবং তিনি যে মন্ত্রী পরিষদ গঠন করেন নির্বাচিত সদস্যদের নিয়ে, এই যে নির্বাচন, সেই যে নির্বাচন, তাতে অংশগ্রহণ নিচ্ছে দেশের সমস্ত মানুষ, দেশের সাধারণ মানুষ, এবং আমরা সেই নির্বাচনে ভোট দিয়ে আমরা নির্বাচিত করছি আমাদের জনপ্রতিনিধিদের। যে সমস্ত দল সেই নির্বাচনে তারা অংশ নিচ্ছে, তাদের মধ্যে লড়াই চলছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এই লড়াই নির্বাচনের মাধ্যমে বা ভোট বা ইলেকশনের মাধ্যমে, এবং তারপর যে দল সংখ্যাগরিষ্ঠ ভোট পাচ্ছে, অর্থাৎ সব থেকে বেশি ভোট পাচ্ছে, তারাই সরকার গঠন করতে পারছে এবং সেই দলের যিনি প্রধান নেতা বা নেত্রী, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। এখন বলা হচ্ছে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যারা বলছেন, অর্থাৎ যারা বলছেন যে এই উচ্চকক্ষ রাজ্যসভা থাকার কোনো দরকার নেই, তাদের প্রথম যুক্তি হচ্ছে গণতান্ত্রিক যুক্তি, যে রাজ্যসভার সদস্যদের তো সাধারণ মানুষ নির্বাচন করে না, রাজ্যসভার সদস্যরা তো অন্যভাবে নির্বাচিত হয়। সাধারণ মানুষ, দেশের জনগণ নির্বাচিত করেন লোকসভার সদস্যদের। যদি আমার দেশ গণতান্ত্রিক হয়, আমার দেশের বক্তব্য যদি হয় যে আমার দেশটা গণতান্ত্রিক, তাহলে সেখানে জনগণ প্রত্যক্ষভাবে তো শাসন কার্যে অংশ নিতে পারে না, পরোক্ষভাবে অংশ নেয় ভোট দানের মাধ্যমে। তাহলে তারা তাদের যে শাসন কার্যে যে তাদের, আমাদের সাধারণ মানুষদের এই যে গণতান্ত্রিক আমাদের অধিকার, এটা আমরা দেখাতে পারছি বা আমরা আমাদের এই অধিকারকে বোঝাতে পারছি লোকসভার সদস্যদের নির্বাচনের মধ্যে দিয়ে। সুতরাং এই শুধুমাত্র লোকসভাটা থাকাই বাঞ্ছনীয়, যেহেতু লোকসভার সদস্যরা গণতান্ত্রিক নির্বাচনের পদ্ধতিতে নির্বাচিত হচ্ছেন। তো
এইটা হচ্ছে এদের যারা এক কক্ষ বিশিষ্ট বা শুধু লোকসভা থাকা উচিত বলছেন তাদের প্রথম ও প্রধান যুক্তি। এরপরে বলছে দায়িত্ব নির্ধারণটাও সহজ। আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে সেই আইনসভা নিজ কার্যাবলী সম্পর্কে দায়িত্ব সচেতন হয় এবং নির্বাচিত প্রতিনিধিরাও তাদের দায়িত্ব পালনে আন্তরিক হয়। যে আমরাই তো সমস্ত দায়িত্বটা পেয়েছি, আমাদের ওপরেই তো সমস্ত দায়িত্ব, সুতরাং আমাদেরকেই সমস্তটা ভালোভাবে দেখাশুনো করতে হবে। যখন এক কক্ষ থাকছে যে আর তো কেউ নেই, আমরাই দায়িত্ব পেয়েছি, সুতরাং আমাদেরকে ভালোভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে। তারপরে হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। দুটো কক্ষ থাকলে কি হচ্ছে, এমনিতেই যে কোনো সিদ্ধান্ত চট করে তো গৃহীত হয় না। সিদ্ধান্ত নিতে গেলে যারা তোমার সরকারে রয়েছে সেই দল এবং আরও যে দল রয়েছে, যারা বিরোধী দল রয়েছে, সকলের মধ্যে একটা আলাপ আলোচনা হওয়ার ব্যাপার থাকে। তারপর অনেক পদ্ধতির মাধ্যমে গিয়ে একটা আইন প্রণীত হয়। এবার অনেক সময় অনেক এমার্জেন্সি আসে, যখন চটজলদি কোনো একটা ব্যবস্থা নিতে হয়, সেখানে যদি আইনসভার একটা কক্ষই থাকে তাহলে তারা শিগগিরই সেই ব্যবস্থাটা নিতে পারে। এবার দুটো কক্ষ হলে আবার সেইটাকে দ্বিতীয় কক্ষে পাঠাতে হবে, সেখান থেকে সেটা মঞ্জুর হয়ে বা স্যাংশন হয়ে আসতে হবে, তারপর সেই বিষয়টা কার্যে প্রয়োগ করা যাবে। সুতরাং কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে এবং সেই সিদ্ধান্তকে কার্যে প্রয়োগ করতে গেলে অনেকটা সময় লেগে যায় যদি দুটো কক্ষ থাকে। এরপরে এক কক্ষ যদি বিশিষ্ট আইনসভা হয় তাহলে খরচাটা অনেক কম, কারণ এই যে নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকা, তাদের যে তোমার মাইনে রয়েছে, তাদের থাকার ব্যবস্থা রয়েছে, তাদের জন্য তো সরকারের একটা প্রচুর অর্থ খরচা হয়। আবার দুটো কক্ষ হলে সেই উচ্চকক্ষের যারা সদস্য তাদের জন্যও তো আর একটা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নকক্ষ বা লোকসভা, যেটা প্রধানমন্ত্রীর দ্বারা পরিচালিত হচ্ছে, সেটাই তো আসল কথা বলছে, সেই তো প্রকৃতপক্ষে দেশটা শাসন করছে, তারাই তো গুরুভারটা কাঁধে তুলে নিচ্ছে। তাহলে বেকার বেকার এই রাজ্যসভা রেখে বা উচ্চকক্ষ রেখে এত বহুল পরিমাণ অর্থ খরচ করার কি কোনো কারণ আছে? বিশেষ করে ভারতবর্ষের মতন যে দেশগুলো রয়েছে, যাদের আর্থিক অবস্থা সেরকম নয়, যে দেশগুলো আজও উন্নয়নশীল অর্থাৎ উন্নত দেশের পর্যায়ে পড়ে না, সেই সমস্ত দেশের কাছে এটা একটা বাড়তি খরচা নয় কি? এইটা একটা প্রশ্ন উঠছে। কারণ এই সব সদস্যদের বেতন ভাতা, তাদের সিকিউরিটি, রক্ষণাবেক্ষণ, সুযোগ সুবিধা সব কিছুর জন্যেই তো প্রচুর প্রচুর অর্থ খরচা হচ্ছে। এরপরে যেটা বলছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাফল্যের অন্যতম শর্ত বলে অনেকে মনে করেন, কিন্তু এই ধারণাও সঠিক নয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অনেকে মনে করেন যে এরকম দুটো করে কক্ষ থাকাই দরকার, কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা নিশ্চয়ই তোমরা বোঝো যে যেখানে কেন্দ্রীয় সরকার থাকছে এবং বিভিন্ন রাজ্যে রাজ্য সরকার থাকছে, এবং সেখানে অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলছে যে বিভিন্ন রাজ্যের যে রাজ্য সরকারগুলো আছে তাদের স্বার্থ রক্ষা হবে যদি রাজ্যসভা থাকে। রাজ্যসভার সদস্যরা বিভিন্ন রাজ্যের যে স্বার্থ সেগুলো তারা রক্ষা করবে, না হলে কেন্দ্র হয়তো স্বৈরাচারী হয়ে উঠবে, কেন্দ্রীয় সরকার বা নিম্নকক্ষ বা লোকসভা, এবং রাজ্যগুলোর স্বার্থ রক্ষা হবে না। কিন্তু যেটা ল্যাস্কি বলেছেন যে এটার কোনো অর্থ নেই, রাজ্যগুলোর স্বার্থ রক্ষা করে কিন্তু সেই লোকসভার প্রণীত আইনগুলো। লোকসভা যে আইনগুলো লোকসভায় পাস হয় সেই আইনগুলো কখনোই এমন হয় না যে যেগুলো বিভিন্ন রাজ্যের লোকেদের স্বার্থের বিরুদ্ধে যাবে। সুতরাং এমন কোনো কথাই নেই যে শুধু লোকসভা থাকলে রাজ্যগুলোর স্বার্থ রক্ষা হবে না, রাজ্যগুলো সমস্যায় পড়বে বা তাদের সঙ্গে অন্যায় করা হবে, কখনোই তা কিন্তু করা হয় না। এবং যেটা বলা হচ্ছে যে
অনেকের মতে দুটো কক্ষ থাকলে সঠিক আইন প্রণীত হয়। লোকসভা যদি কোনোভাবে আইন প্রণয়নে ভুল করে তাহলে রাজ্যসভা সেইটা শুধরে দিতে পারে। সেটাও কিন্তু যারা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে তারা সেটাকেও কিন্তু নস্যাৎ করে দিচ্ছেন। তারা বলছেন এরকম কোনো ব্যাপার নেই, লোকসভার সদস্যরা, প্রধানমন্ত্রী তারা তো জনপ্রতিনিধি এবং সেখানে বিরোধীরাও থাকে, সুতরাং কোনো আইন তো চট করে পাসও হয়ে যায় না। অনেক পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে গিয়ে তবে সেই বিলে পরিণত হয় বা বিল কার্যকর হয়, আইন প্রণীত হয়। সুতরাং এরকম কোনো ভয়ের জায়গা নেই যে সঠিক আইন প্রণয়ন করা হবে না। সুতরাং সব দিক থেকে বিচার করে যেটা দেখা যাচ্ছে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তাদের মতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার থেকে এক কক্ষ বিশিষ্ট আইনসভাই কিন্তু একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট উপযুক্ত এবং একটি রাষ্ট্রের আইনসভার দুটো কক্ষ থাকার কোনো প্রয়োজনই হয় না।